আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৬। অন্তু এবার তাকিয়ে দেখলো বাহিরের দিকটা, শালটা কাঁধের উপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন। অন্তুর চোখের সামনে জয় এসে দাঁড়ালো। ঘৃণায় মুখে বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়লো। এই শাল, রোদ চশমা, পাঞ্জাবি সব বেশি দেখেছে জয়কে অন্তু, অথচ এমন সুপুরুষ লাগেনি। পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে, অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটুকু আছে। হুট করে দুজনে তুলনা করে ফেললো কেন অন্তু জানে না, কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এঁটে থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষের চরিত্রে উপস্থাপন একটু ভাবতে লাগলো, বাধ্য করলো ওকে। অন্তু একা খেতে বসে অনীহা এসে যাচ্ছিল। ভাবির ঘরে গিয়ে দেখলো ভাবি উপর হয়ে শুয়ে আছে। ডাকলো, ভাবি আসুন খেয়ে নেই, দুপুর পেরিয়ে যাচ্ছে। আমি খাবো না, মাথা ধরেছে খুব, ডেকো নামাই। শরীর খারাপ নাকি আপনার? জ্বর আসবে হয়তো, চা বানিয়ে দেবো, খাবেন? মার্জিয়া জবাব দিল না। অন্তু আর খেলো না, চা খাওয়া যায়। আপন মনে একটা পরিচিত কল্পিত দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। তার পরনে সাদা শাড়ি, তার উপর অ্যাডভোকেট বিশাল কালো পোশাকটা। সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিক্সা থেকে নেমে সুপ্রিম কোর্টের ফটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে। ভাবনা ভঙ্গ হলো, পানি ফুটে গেছে। চাপাতি ঢেলে দিয়ে অবাক ভাবনায় মন গেল। চোখের সামনে চিরাচরিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে এঁটে যাওয়া চলার পাথের মাঝে কতটুকু দূরত্ব, আর সেই দূরত্বের রাস্তাটা সহজ কতটা, যন্ত্রাংশ আর ঝড়ো হওয়া বেগ কেমন, কম না বেশি। রাস্তায় বিছিয়ে আছে রক্তগোলাপের কাঁটা নাকি রক্তরাঙা কৃষ্ণচূড়া, তবে রাস্তায় রঙ্গটা লালচে। এর কল্পনা এলো অন্তুর। আরমিন। অন্তু পিছনে ফিরে তাকালো। জয় হাসলো তার নিজস্ব ভঙ্গিতে। তোমার একটা চুমু খেতে ইচ্ছে করছে খুব। অন্তুর চোখ বুঝে গাঢ় শ্বাস ফেললো। ছ্যাঃ, রাগ করছো কেন? মামা একটা বিয়ে করাইয়ে দেয় না, তার কোনো মেয়েই পছন্দ হয় না, কিন্তু আমার তো বয়স হয়েছে। চট করে হেসে ফেললো কথার মাঝে। আচ্ছা যাও, এখন চুমুটুমু বাদ, বিয়ের পর মন ভরে চুমু খাবো, ঠিক আছে? অন্তু ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জয়ের ভয়ে পেছনে ছেলেরা হাসতে না পেরে সবগুলো মুখে রুমাল চেপে ধরেছে। জয় ঘাড় ঘুরিয়ে তাকালো। হাসতেছিস কেন? আমার প্রেমিকাকে আমি চুমু খাই, অথবা এখানেই উপভোগ কর শালা, উপভোগ কর, হাসবি না। নো হাসাহাসি। অন্তু চলে গেল। জয় হাতের তালু উঁচিয়ে ডাকলো, আরে কথা তো শুনে যাও। কথা অসম্পূর্ণ রেখে জোরে শব্দ করে গাপ কাঁপিয়ে হেসে লুটিয়ে পড়লো জয়। প্রাণখোলা হাসি হাসছে সে। পা বাঁকিয়ে কুজু হয়ে দুই হাঁটুতে হাত রাখলো। হাসি থামছে না ওর। ছেলেরা দেখলো জয়ের মন খোলা অট্ট হাসি, ওরাও হেসে ফেললো। কোনো মানুষই একক রূপী হয় না, সবারই ক্ষেত্র বিশেষে একাধিক রূপ হয়। জয়েরও আছে একের ভিতর ভিন্ন ভিন্ন রূপ। অন্তুকে জ্বালাতে পেরে সে যে পরিতৃপ্ত। অন্তুর বিরক্তি তাকে আজ আনন্দ দিচ্ছে। সে হাসি তারই বহিঃপ্রকাশ। অন্তু কানে অব্দি পৌঁছলো সেই হাসির আওয়াজ। জয় ঠোঁটে সিগারেট চেপে লাইটার চাইলো কবিরের কাছে। ভাই আপনি? মাইয়াডারে সত্যি গম্ভীর মুখে চোখ নামিয়ে তাকালো জয়। নিজের কাছে কাজ রাখ যা। আলিম ভোঙা ভরে গাছের পেয়ারা এনেছে জয়ের জন্য। জয় পেয়ারা পছন্দ। পথে হাঁটতে হাঁটতে পেয়ারা বন্টন করলো সবাইকে। পথে সেসব জুনিয়রদের সাথে দেখা হলো। ওরা সালাম দিয়ে হাত মেলাতে এলো। সকলকে দিয়ে দিল একটা একটা করে। এক মেয়ের ওড়না গলার সাথে ফাঁসির দড়ির মতো পেঁচানো। জয় একবার আপাতমস্তক দেখে বলল, গলার দড়িটা হয় খুলে ফেলো অথবা গায়ে রাখো। ফাঁসটাস লেগে মরে গেলে সেই দোষও আমার হবে। লোকের ভেতরে আমাকে দোষারোপ করার বীজাণু ছড়িয়ে গেছে। আদারওয়াইজ আমার আবার মুখ ভালো না, সাথে চোখও তো আরও খারাপ। আজুবাজু কিছু বললেই নেতাগিরির নাম বদনাম হবে। ধরো পেয়ারা খাও। শহীদ মিনার চত্বরে সিঁড়িতে বসলো। আশেপাশে ছেলে মেয়েরা বসে হাসাহাসি করছিল। একে অপরের গায়ে ঢলে পড়া হাসি। জয় ঠোঁট থেকে সিগারেট নামিয়ে চোখ উঠিয়ে তাকালো একবার সেদিকে। থমথমে হয়ে উঠলো আশপাশ। মাথা নিচু করে সালাম দিয়ে উঠে গেল সেসব ছেলেরা সেখান থেকে। শেষ অবধি জয়ের ভাগে পেয়ারা জুটল না। রোজ হয় তার সাথে এমন। বিলাতে নিজের পাত খালি। সবারই একজোট নিজেদের পেয়ারা এগিয়ে দিল জয়ের দিকে। জয় স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় নাড়ালো। খা তোরা, আমি খাবো না আমি। ভাই, কতর স্বরে একযোগ হয়ে ডাকলো সবাই। জয় বিরক্ত হলো। এক একটারে তো দেখতেছি সুপার ড্রামা কুইন, মেল ভার্সন। পেয়ারার বদলে উমন করে কলেজে কেটে দাও দেখি সমন্দির চ্যাংরারা। 4 আনা পিস পেয়ারা খা তোরা, আমার লাগবে না। পারলে একটা মিষ্টি স্বাদে বেশি করে জর্দা মেরে পান কিনে দে, চিবই। কবির একটা দারুণ কাজ করলো। নিজের হাতের পেয়ারা জয়ের হাতে ধরিয়ে দিয়ে দৌড়ে ডান দিকে গেল। যে মেয়েটা জয় পেয়ারা দিয়েছিল সে তখনও দাঁড়িয়েছিল। তার কাছে গিয়ে বলল, পেয়ারাটা দাও। মেয়ে অবাক হলো, বুঝলো না, বলল হুঁ। কবির পেয়ারাটা কেড়ে নিল। দৌড়ে এলো দলের কাছে। কিছুক্ষণ কেউ মুখ বন্ধ করলো না, কথা বলল না। খানিক সময় যেতেই সবগুলো হাহা করে হেসে উঠল। রাহাত কাঁধ থাপড়িয়ে কবিরকে, মামা কি কামনা করলি, কেড়ে নিয়ে চলে এলি? ভাই, তোকে আমি এই বছর সেরা পেয়ারা ফেরত অ্যাওয়ার্ড দেব। সাথে থাকবে 2 বালতি পেয়ারা ভাজি এবং পেয়ারার হালুয়া। কবির গম্ভীর মুখে বলল, ভাই একটা ডাউট, আপনি আসলে যদি মেয়েটাকে ভালো না বাসেন তাইলে? জয় চোখ তুলল। আমি যা বলি করি তা যে কোনো মেয়ে ভয় পেয়ে হোক আর ভালো লেগেই হোক সাই দিত, মিঠা কথা বলতো, আর চোখে তাকাতো, দেখতো আমায়, লজ্জা পেত। যে লজ্জায়
লজ্জা না, থাকে আসলে নির্লজ্জতা। দু একদিন গেলে গা ঘেঁষাতো, এরপর আমার মনোযোগ পাওয়ার চেষ্টা করতো। এসব যে কোনো মেয়েই করতো, ভয়ে হোক অথবা ইচ্ছে করে। তাদেরকে জ্বালানো কিছুই নেই, সুতো না টানতে গায়ে আছড়ে পড়া খানকি সব। ওদের জ্বালাতে বিরক্ত বিরক্ত হতো ওরা, বা সেটা কি জ্বালানো হতো না, নিজের ব্যক্তিত্ব আর পদের নামে বিসর্জন দেওয়া হতো। ঠিক কথা ভাই। ভার্সিটির ক্যাম্পাস ফাঁকা প্রায়। জয় সিগারেটে টান দিল আরেকটা। আর্মিন সেরকম না ভাই, আমার আচরণ, কাছে যাওয়া, কথা বলা সবেতে ওর গা চিটমিট করে ওঠে। ঠিক যেমন ধর ফুটন্ত বালুতে মুড়ির চাউল, যে সেরকম। আমার আর এখানে মজাটা তুই জানিস না, আমি ওর সামনে গেলেও ঠিক কতটা অস্বস্তি আর ঘৃণা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে। ধরে নে একটা আজাব আমি ওর কাছে। আসলে ওকে বিরক্ত করাটা ইন্টারেস্টিং এখানেই। কিন্তু ভাই, জয় হাসলো। রাহাত, ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়া গুলিয়ে ফেলিস না বাপ। ছাড় দিয়ে রেখেছি সুতো আমার হাতে, সুতো জড়াতে শুরু করলে হুড়মুড়িয়ে এসে আমার খপ্পরে পড়বে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে জানিস। আর কাউকে কিছু বলতে দিল না, কবিরের দিকে তাকালো। এ অমলেট, গিটার দে আমার। ওর কোলে গিটার তুলে দিল কবির, তাতে টুংটাং সুর তুলে বজ্রকণ্ঠে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল। ধরো পালকি মারো টান, গাঞ্জা বাবা আসে কান, মাইরা গেলে সঙ্গে কিছুই যাবে না। গলা দুলিয়ে হেসে ফেললো নিজেই। ছেলেদের অবস্থাও বেকায়দা। জয় গিটারটা নামিয়ে রেখে সিঁড়ির দিকে ঝুঁকে বসলো, গা কাঁপিয়ে হাসছে। হাসির দমকে দুলছে শরীর তার। ছেলেরা ভীষণ ভক্ত জয়ের, নেতা নেতা ভাব, সভ্যতার বড় অভাব। সামনের দিকে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। জয় ডাকলো, এই শোন, এদিকে আয়। ছেলেটা এসে দাঁড়ালো। জয় আগাগোড়া চোখ উপর নিচ দেখলো একবার, প্রশ্ন করলো, নাচতে পারিস? ছেলেটা বোকার মতো চেয়ে আছে। জয় বিরক্ত হলো, নাচতে পারিস নাকি? ছেলেটা না বুঝে বোধ হয় ঘাড় নাড়ালো। জয় জিজ্ঞেস করলো, কি কি নাচ পারিস? কথা শেষ করে কবিরের দিকে কাঁধ ঝুঁকিয়ে চিবুতে চিবুতে বলল, আজকাল খুব সুরসুরি টের পাচ্ছি, ভিতরে আগুন বেড়ে গেছে। করবি উদ্ঘট হাসলো, ভাই কি কন না কন, দিনের বেলায় কেমনে কি, রাতে একটা ব্যবস্থা হবে না হয়? ভ্রু জোরালো জয়, দিনের বেলা সুরসুরানি উঠা যাবে না নাকি? এখন বুঝাইতেছি মানুষ বিয়ে কেন করে, দিনে হোক বা রাত, যখন তখন ফুল টাইম। ভাই, আপনিও জীবনে বিয়ে শাদী করবেন? মানে আপনার হাবভাব দেখে কিন্তু কোনোদিন মনে হয় না যে আপনি বিয়ে করবেন। কথা খারাপ বলিসনি তুই। আমি ভাবছি কয়দিন ধরে তোকে একটা বিয়ে দেব, তারপর বউটাকে আমি আর তুই ভাগ করে নেব। ভাগাভাগি মহৎ মন মানসিকতার পরিচয়। সব মিলে করি কাজ, হারি জিতি নাহিলাত। সপ্তাহে 3 দিন তোর, 3 দিন আমার, বাকি শুক্রবার আমার বোনাস। রাত হেসে গড়াগড়ি খাই। ভাই, বউ ওর, কিন্তু বোনাস আপনি কেন পাবেন? বিয়ে কে দেবে হে শালা? যেই ফকিরের শিরনি খাও সেই ফকিরকেই চেনো না? তোর মনে হয় কবিরের জীবনে বিয়ে হবে আমি না সুপারিশ করলে? ভাই, কিন্তু আপনি বিয়ে করবেন না কেন? জয় পেয়ারাতে কামড় দিল। পুরুষ 2 প্রকারের, এক বিবাহিত, 2 জীবিত। তবে বেশি দিন বেঁচে থাকা ঠিক না, বেঁচে থাকার কোনো টেস্ট নেই। থু ভাই, তার মানে পুরুষ বিয়ে করলে বেঁচে থাকে না? জয় মাথা নাড়ালো, চান্সই নেই। নজর ঘুরিয়ে সামনে দাঁড়ানো ছেলেটাকে বলল, একটা জম্পেজ বেলি ডান্স দিয়ে তো নাচ। কবির হাঁসফাঁস করলো, ভাই ও তো বেটা মানুষ, ও বেলি ডান্সরে আপনার আগুন কেমনে নিভব? ঠোঁট থেকে সিগারেট নামিয়ে জয় ছেলেটার দিকে অতিষ্ঠ নজরে তাকিয়ে আঙুলে তুড়ি বাজিয়ে তীব্র বিরক্ত নিয়ে সামনের রাস্তার দিকে আঙুল ইশারা করলো, এ যা, ভাগ এখান থেকে, যা সামনে থেকে সর। শোন, আবার যাইয়া উপর মহলে কমপ্লেন করবি না। এটা র্যাক না রে পোলা পাগলা, আমার ভালোবাসা। আমি আছি কিছুদিন, আর বদনাম ভাল লাগে না আজকাল, বয়স হচ্ছে তো। প্রফেসর এদিকে এগিয়ে আসছিলেন। জয় উঠে দাঁড়িয়ে আরেকটা লম্বা টান দিল সিগারেটে। স্যার যখন একদম সামনে এসে দাঁড়ালো, তার মুখের সামনে একবার ধোয়া ছেড়ে তারপর তা মাটিতে ফেলে জুতা দিয়ে চেপে দাঁড়িয়ে সালাম দিল। সালাম স্যার, কি অবস্থা? তোমার কি অবস্থা? হাত দুটো মাথার উপর তুলে অলস ভঙ্গিতে বলল জয়, বিন্দাস চলছে। নাক কুচকালেন প্রফেসর, কি করছো আজকাল? যা করছি, আপনি স্যার মানুষ, বলা ঠিক হবে না। আপনাদের একটা ইজ্জত আছে না? এত রং তামাশা আর ভালো থাকা থাকি আসে কোত্থেকে? মাথার উপর থেকে হাত নামালো জয়। ভালো থাকা একটা পেশা স্যার। পেশা? প্রফেসর স্যার কপাল কুচকালেন। মাথা নাড়ালো জয়, জি স্যার, পেশা। তাই নাকি? স্যার রেগে যাচ্ছেন। জয় তাতে লম্বা হাসলো, স্যার, এই পেশাই দরকার, যা ইচ্ছে তা করার ক্ষমতা আর মন মানসিকতা। যখন যা ভালো লাগবে তাতে আনন্দ এবং মজা পাওয়া যাবে, তা করার সাহস এবং পাওয়ারটুকু থাকলে অলওয়েজ ভালো থাকা যায়, সেটা খারাপ অথবা ভালো। এই চিন্তা করলে আপনি এই পেশার যোগ্য না, তাইলে আপনাকে ওই মাল গিলে ডিপ্রেশন কাটাতে হবে। তোমার কাছে এই পেশা আছে বলে তুমি মাল গিলো না, সিগারেট টানো না। ওটা তো স্টাকিল স্যার, জন ছেলেপেলে আমরা, রাত হলে 2-1টা প্যাগ মাল পেটে না পড়লে চলে। এবার চূড়ান্ত রাখলেন, স্যার বজ্জাত ছেলে, তোমার সাথে কথা বলাই উচিত হয়নি আমার। এমন ভাব করছেন যে আজকে প্রথম অনুচিত একটা কোনো কাজ এবং শব্দের সাথে পরিচিত হলো আপনার। দিনে কয়টা উচিত কাজ করেন? যেসব কাজ করেন আপনি, আমিও অত খারাপও না। মুখ খুলায়েন না স্যার, বদনাম করেছেন মুখের উপর।
এদিক ওদিক তাকাচ্ছেন আর কথা বলছে জয়। এটা তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোনো সময় চোখের চাহনি এবং ঘাড় স্থির থাকে না, পাখির মতো চাকি চুকি চলতে থাকে। প্রফেসর জিজ্ঞেস করলেন, কবে এসেছো ঢাকা থেকে? আবার ঢাকা ফেরার সময় হয়ে এলো। আপনি আসার কথা বলছেন? পরীক্ষা কবে? পরশুদিন যাব। পাখিদের মতো চোখের চাহনি এবং ঘাড়টা সর্বক্ষণ ছটফট চঞ্চল। বেপরোয়া জয়। প্রফেসর বললেন, ভালো হো, বখাটে হচ্ছ দিন দিন। একটা বিয়ে দিয়ে দিন তাহলে, ভালো হয়ে যাব। তাই তোমাকে মেয়ে দেবে কে? এমন ভাব নেই দেশে আমার জানা মতে। দিনকে দিন হাবাগে যা হচ্ছ, এক নম্বরের ম্যানারলেস তুমি। জয় সোজা হয়ে দাঁড়ালো, নাক শিউরালো। দিলেন তো মুডটা আব্বা আম্মা করে। ম্যানার্স কি জিনিস? হোয়াট ইজ ম্যানার্স? সে তা খায় না, গায়ে মাখে। ম্যানার্স আর আমি একসাথে। এই অসভ্য বাক্যটারে উচ্চারণ করার খুব দরকার ছিল আপনার এই মুহূর্তে। যান যান, কোথায় যাচ্ছিলেন যান। আপনার উদ্দেশ্যে সম্মান দেখিয়ে আবার সিগারেট ফেলে দিলাম। 18 টাকা একটা সিগারেটের দাম। গম্ভীর মুখে তাকালেন। স্যার শুধরাবে না। এগিয়ে গেলেন প্রফেসর। জয় আনমনেই বলল, শুধরালে কি আপনার মেয়ে বিয়ে দেবেন আমার সাথে? স্যার পেছনে ফিরলেন। কচু দেব। জয় স্যান্ডেলের ফিতা লাগাতে লাগাতে মুখ না তুলেই বলল, লাগবে না, ওটা আপনি জুস করে খাইয়েন, পেট কমবে। আমার অ্যালার্জি আছে, গা চুলকাই। কপালে হাত ঢুকলো। কবির জিজ্ঞেস করলো, কি করবেন ভাই এখন? তুলি শ্বশুরবাড়ি যাব, কোয়েলকে আনতে যাব। সীমান্ত শালার চুলকানি বাড়ছে, ভালো একটা মলম কিনে দিয়ে গিয়ে একটু লাগিয়ে দিয়ে আসি। জনসেবা করাই তো আমার কাম আমার। ভাই মাইরের না ওরে, সামনে কিন্তু নির্বাচন। হামজা ভাই জানলে আমি শেষ। নতুন একটা বাছাই অনুষ্ঠান হবে আবার, কিন্তু জয় তাতে অংশগ্রহণ করবে না। হামজা জয়কে বলেছিল, আমার পদটা তুই নে, নমিনেশন পাইয়ে দেবো আমি। জয় জানিয়েছে শখ নেই, এই পদই ভারী পড়তেছে আমার উপর। এটাই কখন জানে অন্যর কাঁধের উপর চাপাই দিব। মালটাল খেয়েছিস, মাথা ঠিক আছে? পদ কি মুড়ির মোয়া তোর কাছে? ভাই ভালো হওয়া সহজ কাম, ঠিক ততটাই কঠিন হওয়া ভালো হওয়ার নাটক করাটা, যেটা আমাকে ছাত্রনেতা হিসেবে প্রতি মুহূর্তে করতে হচ্ছে। কোনো রকম অসভ্যতা, অশালীনতা, উশৃঙ্খলতা চলবে না। শালা মার্কা এক কথা এখন কথা একখান। কেন বাল, আমি যদি আসলে ভালো না হই তাইলে আমি নাটক করবো কে? তাও আবার বিনা পয়সায়। আমি ভালো না, তবুও মানুষের মনোরঞ্জনের জন্য নাটক করতে হবে। যাত্রাপালার জোকার আমি? এসব ভারী নাম, ভালো মানুষের পদ, কর্তব্যপরায়ণতা, এসবে আমার গা চুলকাই। তবুও শুয়ে রয়ে গেছি ক্ষমতার হাতে রাখার জন্য নয়। এই বালের পদ আমার সাথে যায় না, তুমিও জানো। হামজা গভীর চোখে তাকালো। হামজার চোখের মনি আলকাতরার মতো কালো রঙা, তাতে যেন চোখের দৃষ্টি আরো সুচালু লাগে দেখতে। জয় বোঝার মতো করে বলল, ছে, আমার কথা বোঝার চেষ্টা করেন না কেবাল। আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলছি এই দায়িত্বের পালনে। নেতার মেলা গুণ থাকা লাগে, আমার নাই। প্রতিদিন আর্মিন আমার সাথে যা করে যাচ্ছে, তুমিও কেউ কেন সহ্য করতে হইতেছ? আমি চাইলেই কষে 4টা থাপ্পড় লাগায়ে কানে ঝিঝি ডাকাতে পারি না, মন ভরে বকতে পারি না শালিরে, কারণ ছাত্র দলের লিডার। চেটের বাল আমার। হামজা এই ব্যাপারে কিছু বলল না, তর্ক করলো, বাড়ি থেকে বের হবি না? হলে কি? হামজা শীতল চোখে তাকালো। এ কথা খেলাপি হলে নিজের হাতে হাড় ভাঙবো আমি তোর। মাঝারে ছেলের 3 বেলা নজর রাখছে বাড়ির উপর। তোর ভাবি ওই বাড়ি যাবে বলে জিদ করে বসে আছে। বিকেলে সম্মেলন আছে, একটা হাঙ্গামা হবেই হবে। সাবধান করলাম, বাইরে যাস না। জয় ঘড়ি দেখলো, 10টা বেজেছে বেলা। ছাদে গিয়ে কবুতরে খাবার দিয়ে 2টো কবুতর ধরে আনলো কচি দেখে। তরুকে ডেকে বলল, পাতলা ঝোল রান্না করতে বলবি, মামি আর আমি খাবো। মামির শরীর ভালো, এখন ব্যথা কম। আপনি কোথায় যাবেন? হামজা ভাই কিন্তু বের হতে নিষেধ করেছে। আমি গিয়ে বলে দেবো আপনি বের হচ্ছেন। জয় চোখ বুঝলো তরুর উপর। ভাড়াই চালিত? হামজা ভাই ভাড়া দেয় তোরে আমার পেছনে লেগে থাকতে? কানটা দুটো চড়ে গরম করে দেব, সমন্দির চিংড়ি। হামজা রুমে এলো। রিমি বিছানার উপর বসে আছে, গায়ের ওড়নাটা পরিত্যক্ত হালে বিছানায় পড়ে আছে, খেয়ালহীন উদ্ভ্রান্তের মতো বসে আছে। হামজা গিয়ে বসলো সামনে। সকাল থেকে খাওনি কেন কিছু? আপনার পয়সা কোনো কিছুই খাওয়ার রুচি আসছে না। হামজার চরম ধৈর্যশীল পুরুষ, তবুও যেন ধপ করে আগুনের মতো লেগে গেল ভেতরে। তা গিলেও ফেললো মুহূর্তে, হাসলো অল্প। তাহলে কার পয়সার খাবে? স্বামীর পয়সাই তো খেতে হবে তোমাকে। আপনি স্বামী হিসাবে তো তাই আসে। ওই হিসেবে ভুল ছিল, তাই নাকি? তো এখনকার নতুন হিসাবটা ঠিক কি? আপনিই জানোয়ার, জঙ্গলি পশু, অত্যাচারী, ক্ষমতালোভী কুকুর। আমি আব্বুর কাছে যাব, যখন বলেছি তখন যাবই। আপনি জানেন আমার জিতকে। আপনাকে চেনাতে ভুল করেছি অনেক। হামজা নিজে উঠে গিয়ে খাবার আনলো। তার রিমির সামনে রাখতে প্লেট ধরে গায়ের জোর দিয়ে ছুঁড়ে ফেললো রিমি। হামজা তাকিয়ে দেখলো একবার প্লেটটা। রাশেদা খালা দৌড়ে এলেন প্লেট উঠাতে গেলে হামজা বলল, উহু। রাশেদা তাকালেন। হামজা দুধারে মাথা নাড়লো। আপনি যান, যে হাত থেকে পড়েছে ও হাতেই উঠবে, ওই হাতেই উঠবে, সমস্যা নেই, যান আপনি। রিমি জিজ্ঞেস করলো, কি করবে ওই বাড়ি গিয়ে? দেখবো নিজের চোখে আপনার মতো জানোয়ারের হাত কোন বাড়িতে পড়লে সেই বাড়ির হাল কি হয়, চুরমার হয়ে যায়, তা দেখে কি হবে?
ফুঁসে উঠল রিমি। আপনি একটু আফসোস নেই এসব নিয়ে? অভ্যাস নেই আফসোস করার। আমি নিজের কাজে কোনোদিন আফসোস করিনি রিমি, সেটা যতই নিকৃষ্ট কাজ হোক না কেন। আমাদের কাজই বিতর্কিত, এটা পলিটিক্স, পলিসি। রিমি ডুকরে উঠল, হামজার বুকে কঠিন দুটো ঘুষি মারল। চোখের সামনে থেকে যান, আপনাকে সহ্য হচ্ছে না আমার। যা করেছি দলের প্রয়োজনে। তোমার চাচা আমাকে মারতে চাইলে ভালোভাবে মিটিয়ে নিতাম, কিন্তু সে আমার দুর্বলতা খুঁজে বের করে সেখানে আঘাত করেছে বারবার। এটা ভয়ঙ্কর রিমি, যে তোমাকে নয় বরং তোমার দুর্বলতাকে টার্গেট করে সে তোমার জন্য জাহান্নামের মতো ভয়ানক। আমার ক্ষতি করার চেষ্টা করেছে গোপনে, অথচ প্রকাশ্যে আর খারাপভাবে জয়ের দিকে হাত বাড়াচ্ছে। একবার ট্রাক চাপা দিয়ে, পরের বার ছুরি আঘাত করে। মাঝহারের প্রাপ্য ছিল যা, তা পেয়েছে ও। এ নিয়ে তুমি বেশি বেশি করছো, পছন্দ হচ্ছে না ব্যাপারটা। ধৈর্য করে কেঁদে উঠল রিমি। আপনি বন্দুক চালাতে জানেন, জানা ছিল না আমার। হাস্যকর। হামজা ঠোঁট বাঁকিয়ে অদ্ভুত ভয়ানকভাবে হাসলো। আমি বন্দুক চালাতে পারি না? এটা তোমার ফ্যান্টাসি রিমি। তুমি আমাকে এক ভদ্রলোক হিসেবে ভাবতে চাও, বাস্তবে যা আমি নই। আপনাকে নিয়ে আমার ধারণাগুলো কাচের মতো খান খান হয়ে গেছে। আপনি পিস্তল এই 2 বছর বাদে সেদিন দেখলাম কাবোর্ডের গোপন সিন্ধুকে তোলা। কেন হামজা এইসব লোকনো রূপ কেন রেখেছেন নিজের মাঝে? হামজা শক্ত হাতটা রিমির কোমল গালে রাখলো। আরও আছে, যেসব ধারণা করতে তোমাকে কঠিন বেগ পেতে হবে। এখন থেকে প্রস্তুত হও, নয়তো সেসব সহ্য করতে পারবে না। রিমি অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, আমার ভাই ছিল না, মাঝার ভাইয়া আমাকে কোলে-পিঠে চড়িয়ে মানুষ করেছে। আপনি তার পেট ছিদ্র করে রেখে এসেছেন। আপনি মানুষ? হামজা হাসলো। মানুষই তো, রাজনীতির মানুষ। রাজনীতিতে মানুষ ক্ষমতার জন্য এত নিচে নামতে পারে? বাবা ও চাচ্চুকে তো নামাতে হয়নি এমন। আপনি একটা ধোঁকা, একটা যন্ত্রণা, যা আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি সইতে পারছি না। আপনার মুখ দেখেও বুক ভেঙে আসছে। হামজা হাসলো। তুমি বোকা আর সরল রিমি। তোমার বাচ্চাটা কি করেছে তা তো আর আমার সাথে আলোচনা সভা বসে ডেকে করেনি। নিজের বাচ্চাটা তোমার কাছে খারাপ হবে না, এটাই স্বাভাবিক। আর কথা রইল মাঝহারের, তো তাও তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে বলে তোমার এত মায়া, আর আমি এই হাতে জয়কে মানুষ করেছি। আমার কি? আমার এই জিত কোথা গিয়ে থামবে? কোন কোন মোড় পাড়ি দিয়ে দেব জানা নেই। তবে এসব ঝেড়ে ফেলো মাথা থেকে। ওই বাড়ি থেকে যেদিন তোমায় নিয়ে এসেছি, আমার নামে কবুল পড়িয়ে তুমি আমার হয়েছে। অতএব আমাকে ঘিরে চিন্তাধারা থাকা উচিত তোমার। বাপের বাড়ি পর হয়েছে, আমি তোমার জাত পরিচয় এখন। রিমিকে কান্নারত রেখে বেরিয়ে পড়ল হামজা। সাদা ধবধবে পাঞ্জাবির উপর ঘিয়ে রঙের মুজিব কোট বেশ মানিয়েছে শ্যামবর্ণের লম্বা শরীরটাতে। গাড়িতে ওঠার আগে কবির দ্রুত গিয়ে গাড়ি দরজা খুলে দিল। হামজা রোদ চশমা খুলে বলল, এসব ফর্মালিটি দেখাবি না আমার সঙ্গে, পছন্দ না আমার। চারিদিকে পোস্টারই ছেয়ে গেছে, পথে ঘাট মাইকিং চলছে রাস্তায় রাস্তায়। সেসব পেরিয়ে এগিয়ে চলল হামজার গাড়ি পলাশের ডেরার দিকে। দিনাজপুরের শহরের সন্ত্রাস বিস্তারের কর্মসূচি যার হাতে নিয়ন্ত্রিত, রাজন ও তার ভাতিজা পলাশ। হামজার মোটেও ইচ্ছে ছিল না রিমিকে কাঁদিয়ে এসব করার, কিন্তু চাচা শ্বশুর মশাই খুব লাফাচ্ছেন, পাত্তাই দিচ্ছেন না হামজাকে। আজও ক্লাব ঘরের জানালার কাজ ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। গোপন সূত্রে খবর পেয়েছে জয়কে কেসে ফাঁসানোর জন্য খুব শক্ত পরিকল্পনায় নেমেছে ঝুন্টু সাহেব। সুতরাং পলাশের সাহায্য একান্তই দরকার এ সময়। ভোটের আমেজে এলাকা রমরমা হয়ে উঠেছে। আজ বিকেল সম্মেলনে কিছু লোক লাগবে হামজার। পলাশ দিতে পারবে সেই লোক। হামজা বেরিয়ে যেতেই জয় বেরিয়ে পড়ল ভার্সিটি ক্লাবের উদ্দেশ্যে। সেখানে ঝামেলা হয়েছে ছাত্র হোস্টেলে কিছু একটা। সাদা লুঙ্গি ও শার্ট পরে তরুকে ডাকলো। তরু এলে বলল, তোর বড় শালটা নিয়ে আয়, এসে আবার দিয়ে দেবো নাকি সমস্যা হবে? তরু কথা না বলে বেরিয়ে এলো। তার জানটা যেখানে হাজির সেখানে শালের কথা বলছে। শালটা জয়ই আগের বছর কাশ্মীর থেকে কিনে এনে দিয়েছিল। ভার্সিটিতে ঢুকতেই ছেলেরা ভিড় করে ফেললো জয়কে ঘিরে। এসব সাধারণত জয় ভার্সিটিতে ঢোকার মুখে রুমাল বেঁধে ক্যাপ পরে পেছনে ঝোপঝাড়ের রাস্তা দিয়ে সামনে দিয়ে ঢুকলেই সালামের জবাব দিতে আর ছেলেদের ভিড়ে বিরক্ত ধরে যায়। অনেক হ্যান্ডশেক করতে এগিয়ে এলো। ভালো আছে কি না জিজ্ঞেস করলো। ছেলেরা পেছনে, সামনে জয় হেঁটে গিয়ে গেল ক্লাবের পথে। হিন্দু ম্যাডাম শ্যামলী দাসের সঙ্গে দেখা হলো। জয় লম্বা করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম অল্প হাসলেন। এই কাজটা জয় ইচ্ছে করেই করে। হামজা থাকলে ধমকে দিত। সালাম নিয়ে ইয়ার্কি ঠিক না, কিন্তু জয়ের কাছে যুক্তি আছে। শান্তি সবার উপরই বর্ষণ করা উচিত। তার উপর জয়ের তো কোনো ধর্ম নেই। কার্যালয়ে গিয়ে চেয়ারে টেনে বসলো। প্রথমেই এলো একদল সেকেন্ড ইয়ারের পরীক্ষা ফাইনাল ইয়ারের বিদায় অনুষ্ঠানের আয়োজন বিষয় নিয়ে। জয় হিসেব দেখে কাগজটা টেবিলে রেখে বলল, এত সব বড়লোকে আয়োজন করার মানে নেই কোনো। জিলাপি অথবা বাতাসা ছিটিয়ে হরিলুট দিয়ে দে। ভাই এইটা একটা কথা না? কথা কাকে বলে বলতো? মনের ভাব প্রকাশ করতে যে ধ্বনি বা আওয়াজ গলা দিয়ে বের করতে হয়, সেটাই ভাষা বা কথা। সেই হিসেবে আমারটা কথা ছিল না। কপাল চাপড়ালো ওরা সব। বোঝা গেল জয় এ ব্যাপারে আর কথা বলতে আগ্রহী নয়। তার সিদ্ধান্ত চূড়ান্ত। মজার ছলে আন্তরিক কথা আর আন্তরিক স্বরে বায়োনট
ভণ্ডামি করা লোক সে। পেপার ওয়েট নিয়ে খেলতে খেলতে বলল, হোস্টেলে কি হয়েছে? একজন বলল, ভাই ভার্সিটিতে গতদিন বিকেলে আপনাকে নিয়ে বিতর্ক লেগেছিল। আপনি নাকি সেকেন্ড ইয়ারের একটা মেয়েকে হ্যারাস করেছেন। মেয়েটা কমপ্লেন করেছে সাধারণ সম্পাদক মুকুলের কাছে। আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি ওকে বাজেভাবে ডিস্টার্ব করছেন ভার্সিটি আসলে। সাথে থেমে গেল ছেলেটা, বাকিটা বলতে ভয়। জয় হেসে ফেলল নিঃশব্দে, চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো, ছাদের দিকে মুখ তুলে বিড়বিড় করলো, আরমিন আরমিন আরমিন, কি যে করো তুমি, এই তো খেয়াল থেকে বের হয়ে যাচ্ছ, আবার ঠিক কোনো না কোনো বেয়াদবি করে আগুন জ্বালাচ্ছ ভেতরে। চোখ খুললো, সাথে কিরে থামলি কেন? শুনছি বলে যা। থামিস না। ছেলেটা মুখ শুকনো। জয় সোজা হয়ে বসলো, বিক্ষোভ চলছে এই নিয়ে, তাই তো? তোমাদের কি মনে হয় এতে আমার পদত্যাগ করতে পারবে? তো এরকম এই নীরব বিক্ষোভ করছে সবগুলো মহিলা মানুষের মতো পেছনে লুকিয়ে। ছ্যাঃ, শালারা হিজড়ার বংশধর সব। এদের দিয়ে আদৌ সমাজ সাম্যবাদ প্রতিষ্ঠা হবে? এই যে গেট দিয়ে ঢুকলাম, একটা খোয়া পর্যন্ত ছুড়ল না কেউ। বিদ্রোহ সংগ্রাম পারবে না এরা, অথচ ছাত্র রাজনীতিতে আছে। লজ্জাজনক। সামনে এসে একটা বকা পর্যন্ত দিল না কোনো শালা। এই নাকি এরা ছাত্রলীগ, এরা যুব সমাজ, যুব সেবক। শালারা বালের আন্দোলন শিখেছে। এই হামজা ভাইকে মানাতে পারছি না পদত্যাগের জন্য, কত দুঃখে আছি। অজান্তে হলেও আমার পদত্যাগ করিয়ে একটা উপকার করতে পারতো বেটা শালারা, খাস মনে দোয়া করে দিতাম। সবার মুখে আতঙ্ক ছেয়ে গেল। জয় আমির পদত্যাগ করতে চাই। এই লোক মজার ছলে কঠিন সত্যি কথা বলে। জয় ডাকলো, সেজান, কাল সকালে ওদের কার্যালয়ে আনবি। আন্দোলন শেখাবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখাবো। যা। সকলে হাহাকার করলো। ভাই আপনি কি পদত্যাগ করতে চান? মানে? পেপার ওয়েট তুলে হাতে তুলে দিল। দাঁড়ালো জয়। রাহাতকে বলল, আগামীকাল একটা সম্মেলন ডাক, সকলে যেন উপস্থিত থাকে। কাল না হলে পরে কিন্তু দেরি হবে। কাল রাতে গাড়ি আমার, ঢাকা থেকে ফিরতে দেরি হবে কয়েকদিন। বেশ বহুদিন পরে জয়কে কার্যালয়ে পাওয়া গেল সেদিন। রাজনীতি কর্মীর মতো সাদা ভদ্র পাঞ্জাবিতে নয়, জয় আমিরকে দেখা যায় তার চিরচেনা ভূষণে। লম্বা শরীরে সাদা ধবধবে থানের লুঙ্গি, একটা শার্ট, তার উপরে শাল জড়ানো, পায়ে চামড়ার স্যান্ডেল, তার বেল্ট খোলা। প্রয়োজন মতো ক্ষেত্রবিশেষ বদমাশ রসিক জয় আমির চেহারায় ফুটে উঠেছে এক গম্ভীর নেতৃত্ববোধ। অনেকদিন পর কার্যালয় থেকে সে দলবল সহ ক্যাম্পাসে নেমে চক্কর দিল চারিদিকে। এলএলবি বিভাগে ছাত্রী অন্তু, সেখানকার হেড হলেন শিক্ষিকা মনোয়ারা রহমান। জয় অনুমতি চাইল দরজায় দাঁড়িয়ে। আসবো ম্যাম? এসো। ম্যাম কিছু লিখছেন। জয় সালাম দিয়ে দাঁড়িয়ে থাকলো কয়েক মুহূর্তে, পরে বলল, বসতে বলবেন না ম্যাম? চশমার ফাঁক দিয়ে আর চোখ তাকিয়ে ইশারা করলেন। ম্যাম। বসলো জয়। কেন ডেকেছেন? নাস্তা এনেছেন ভালো কিছু? আপনার হাতে পাটিসাপটা খাই না কতদিন, ভেবেই খিদা লাগছে। পানি আছে ম্যাম? দুটো ঘুমের ওষুধ খাবো। আমার আবার ঘুমের ওষুধ পেটে পড়ার কাজ শুরু হতে দেরি হয়। এখন খেলে তবে বাড়ি গিয়ে ঘুমাতে পারবো। মনোয়ারা ধমক দিল, শাট আপ, চুপ করে বসো। জয় ঠোঁটে আঙুল ঠেকলো। ওকে, কিন্তু শুধু চুপ করতে বললেই হতো, বসে তো আমি আছি। মনোয়ারা কটমটিয়ে তাকালেন। জয় হাতের পেপারে ওয়েটটা টেবিলে ঘুরিয়ে খেলেছে ছোট বাচ্চাদের মতো দুষ্ট হাসি। মনোরা দীর্ঘশ্বাস ফেললেন। কতটা নিচে নেমেছো তুমি? ভেবো না সে নিয়ে, তাই না? ম্যাম ভাবি না, তার একটা কারণ আছে। ভাবলে নিচে নামতে কষ্ট হয়, অথবা নিচে নামার ইচ্ছেটা আর থাকে না, এজন্যই ভাবি না। মনোয়ারা কপালে হাত চাপলেন। ফাইজলামি পেয়েছো? আর একটা বাজে কথা বললে থাপ্পড় মারবো একটা। রেগে যাচ্ছেন কেন? খুশি হব তোমার বাদরামিতে? খুশি হওয়ারতে উচিত, দুঃখিত হবার কিছু দেখছি না। মানুষ বড় হওয়ার সাথে সাথে বদলায়। তোমার আরও অবনতি হচ্ছে। যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোট মানুষ, শুধরে যাবে। আজ অব্দি একটু শুধরেছ? আপনি খামাখা রেগে যাচ্ছেন ম্যাম। কাজটা কি করেছিটা কি তুমি জানো না, তাই না? আমার মাথায় তো জট নেই, ধ্যান ট্যান করি না, জানবো কি করে? তর্ক করছো? জয় মুখে আঙুল দিল। তুমি নিজেই বলো তো, একজন ছাত্রনেতার সাথে এরকম অসভ্য কর্মকাণ্ড যায়? ভার্সিটির মেয়েরা যদি তোমার কাছে নিরাপদ না হয়, তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে? তোমার শাসন মানবে তারা? জয় মাথা নাড়ল। জি না, মানবে না। আমি হলেও মানতাম না। ধমকে উঠলেন ম্যাম। চুপ ফাজিল, তোমায় আমি কি করব জয়? এত দায়সারাভাবে জীবনযাপন করো না, কোথায় গিয়ে আটকে যাবে। তখন কিন্তু ছটফটানিতেও লাভ হবে না বিশেষ। জয় হাসলো। ম্যাম আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না, কিন্তু আমার সেই পরিণতিতে ভয় লাগে না। এই রোগের ওষুধ নেই। তুমি পাগল জয়। বেশি না, অল্প। এক সময় আসবে আমার কাছে সময় করে কথা বলবো। জীবনে পাপ তো কম করলে না, এখন থামা উচিত না? না, থামবো কোন সুখে? টাকা পয়সা দেবেন থামলে? মনোয়ারা চুপচাপ চেয়ে রইলেন। জয় আলগোছে হাসলো ম্যামের চোখের দিকে তাকিয়ে। পাপ করতে করতে থামলে মানুষ আর বাঁচে না ম্যাম। আমি আর কিছুদিন বাঁচবো ভাবছি। বিয়ে শাদী না করে মরা ঠিক না। মনোয়ারা জয় আমিরের এক হাসিতে ঝলসে গেল যেন। জয়ের চোখের দিকে তাকাতে নেই, এটা তিনি মানতেন আগেও। যখন ভার্সিটিতে ছিল এত সব কুকর্ম করে বেড়াতো, অথচ গালি ঝরাতে বা মারতে যে
ছেলে রাগে না, কখনো সে সিরিয়াস হয় না, ঠোঁটে মৃদু হাসি অথবা রসিক কথাবার্তা থামে না। তাকে শাস্তি দেওয়ার উপায় কি? মনোয়ারা কপট কঠিন স্বরে বললেন, এখন বলো কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার? জয় হা করে শ্বাস নিল, কিছু বলতে প্রস্তুতি নিল সে। এরপর সুন্দর করে বলল, রাগারাগি হয়েছে। রাগারাগি হয়েছে? জুনিয়রের সাথে রাগারাগি? আমিন আমার প্রেমিকা ম্যাম, কিন্তু ও এখন আমাকে চায় না। কথা বলতে গেলেই ছেদ করে উঠে শালি, এড়িয়ে চলে। এরপর গতকাল আবার অভিযোগ করেছে। একটা দীর্ঘশ্বাস ফেললো জয়। এখন আপনি যদি গিয়ে ওকে এই কথা জিজ্ঞেস করেন, ও এটাও স্বীকার করবে না যে ও আমার প্রেমিকা। তাজ্জব বনে গেলেন মনোয়ারা। তোমার প্রেমিকা? তোমার মতো ক্যাঙ্গারুর প্রেমিকা? এসব বিশ্বাস করে মরতে হবে? কেন বিশ্বাস করতে পারছেন না? মনোয়ারা চুপচাপ জয়ের দিকে চাইয়ে রইলেন। এরপর না চাইতে আচমকা হেসে ফেললেন। তুমি কি ভাবো আমায় আমি জানি না তোমায়? জয় হাসলো। কি জানেন? মনোয়ারা গম্ভীর হবার চেষ্টা করলেন, অথচ লাভ নেই। তাই তিনি কৌশলে বোঝানোর চেষ্টা করলেন বেপরা সারটাকে, আর জ্বালাবে না মেয়েটাকে। তোমার নিজের রেপুটেশন খারাপ হয়, এই খাতিরেও তো বাদরামি ছাড়তে পারো। জয় বোঝানোর চেষ্টা করলো, সত্যি ও আমার গার্লফ্রেন্ড ম্যাম। মনোয়ারা কঠিন হতে গিয়েও হাসলেন। গেট আউট, কান ধরে দাঁড় করিয়ে রাখবো এবার, বের হো আমার রুম থেকে। জয় বাইরে বেরিয়ে গেল হাসতে হাসতে ম্যামের কক্ষ থেকে। আপন মনেই বলল, আরমিন, কেন যে এত সহজভাবে নাও তুমি আমায়? কেন? ওয়াই? পলাশীর ডেরা উপজেলার শেষ প্রান্তে, চারপাশে বিশাল বিশাল গাছ, তার পাশে একটা পুকুর আছে, পুকুরের পেছনে দোতলা বাড়ি, উপরে শেওলা পড়া রুফটপ টাইপের। হামজা বসলো। পলাশ এসে গায়ে শার্ট জড়াতে জড়াতে, পরনে 3/4 প্যান্ট, নেমে আছে কোমরের নিচ অব্দি। এমন সব সময় আসো? এই তো কেবলই গেলাম রুমে। এমন সময় মাঝে পথে চলে আসা যায় নাকি? হামজা বলল, দরকার বলেই এসেছি। রং তামাশার জন্য রাত আছে, কাজের জন্যই দিন। রাতে তো আমি আসবো না, অন্তত কাজের কথা বলতে। তখন এসব কাজ সারবেন। মন বা শরীর তো আর দিন রাত বোঝে না। হোটেলে গেছিলি? ওখানে পাইনি বলেই এখানে এসেছি। দুহাত একত্র করে ঝুলে বসলো হামজা। মাঝারের খবর পেয়েছেন? কাজটা ঠিক করো নাই। বহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে। অলরেডি কিছু একটা হয়েছে বলেই আসছো। কি ঠিক বলছি না? না, ঠিক বলেননি। তেমন কিছুই হয়নি, তবে হবে বলে আশঙ্কা করছি। আপনি আবার মাঝহারকে সাহায্য করছেন না তো? আরে না, আমার কাছে আসে বসে দু একটা ফুক মারে চলে যায়। অবাস্তব পেট বাড়ানো কথা শুনতে এখানে আসেনি পলাশ ভাই। বাজে কথা রেখে সোজা কথায় আসুন। তো তুই কি চাস আমার কাছে? তোর শত্রুগুলো রে আমার শত্রু বানাই ফেলি? এখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদকেই আমার দরকার। আমার কারবারের কাছে আমি আপোষ করি না, জানিস তো তুই। হামজার জন্য নাস্তা এলো। পলাশ খেতে ইশারা করলো। হামজা তা উপেক্ষা করে বলল, আজ যদি মাঝারের লোক কোনো হাঙ্গামা করে, আপনার কারবারেও ভাটা পড়বে। এখানে বসে কালকাঠি নাড়ার সুযোগ আমি দেব না বোধ হয় আর। ইস, কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছ? আমি শুধু কারো সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, আর এটাও চাই তুমি আর মাঝহার এক হও, যেহেতু আমারও তোমাদের প্রয়োজন, তোমাদেরও আমাকে। অথচ দুজন এক হইতে পারো না, মাঝে পিছিয়ে আছি আমি, অথচ মেয়র হচ্ছে আমি। মাঝহারের গোষ্ঠীশুদ্ধ রাজনীতি থেকে উপড়ে ফেলবো। তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হয় না। পলাশ সিগারেট ধরিয়ে উঠে চেপে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সোফার উপর শরীরে ভার ছেড়ে বসলো। হামজা শুনল না বোধ হয় সেই কথা। সোজাসাপটা বলল, আজ সম্মেলনে যদি একটা আওয়াজও আসে, ওদের সামান্য পরিবেশ নষ্ট হলেও আপনার ধান্দার শিকড় একটানে উপড়ে তুলে ফেলে দেবো আমি। মাঝহার ঢাকার চিকিৎসারত, ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত। অথচ আমি জানি আপনার লোকজন মাঝহারের হয়ে ক্লাবে প্রতিদিন গন্ডগোল করতে যাচ্ছে। আপনি ওদের নিষেধ করবেন? পলাশ চুপচাপ তাকিয়ে রইল একটু হামজার দিকে, পরে গম্ভীর হলো। আমি ওদের যেতে বলিনি, আমিও আমার ছেলেদের যেতে বলবো না। ওরা নিজেরাই দড়ি ছিলতে খুব উস্তাদ, আর জয়কে তো চেনেনি। এত হাইপার হয়ে এই লাইনে টিকবে কেমনে? তুই শান্তিপূর্ণভাবে কাজ করলেই তো এত তাড়াতাড়ি এখানে আসছো। এখন আমি যা বলি মন দিয়ে শোনো, সংক্ষেপে শেষ করুন, সময় হাতে কম। জয় কোথায় এখন? বাড়িতে। কথাটা মুখে বললেও মনের ভেতর খট করে উঠল হামজার, যেন ডান পিঠে জেলে আসলে বাড়িতে আছে তো। রাগে শরীরের লোম দাঁড়িয়ে গেল হামজার। সব কিছু অসহ্য লাগছে কেন জানে। পলাশ বলল, জয় তো স্বাদের গোয়ালের পাগলা সার। ওরে তুই ভালো শক্ত দড়িতে আটকাস নাই কোনো দিন, এজন্যই ভুগবি খুব। যতই গুছায়ে রাখতে চাও আব্বা গোয়ালাটাকে, পাগলাটা সার যতদিন খোলা আছে তোমার দুর্ভাগের শেষ থাকবে না, থাকার কথা না। নির্বাচনের আগে যে কামটা করছিস তুমি, আমি খালি ভাবতেছি ওরা এখনো কেস ফাইল করে নাই কেন তোর নামে। সাবধানে থাক। ঝড়ের আগে নীরবতা বলেও একটা কথা আছে। ঝন্টু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত, চিন্তিত, কিন্তু মাঝার সুস্থ হোক, ফিরে আসুক। খেলার দিন খেলো না, আসতেছে। নির্বাচন ক্যান্সেল করেছিস, ছেলেটারে আধমরা করেছিস মেরে। এই সময় ঠিক না এসব। হামজা চুপচাপ শুনলো। পরে জিজ্ঞেস করলো, রাজন মামা আসবে কবে? সিগারেট ফেলে দিয়ে বলল পলাশ, রাজধানীর ব্যস্ততা মেলা, ঠিক নেই কবে আসে এক ঝলক। আর কিছু বলতেই চাইলেন, মুখ ভেতরে না রেখে বলে ফেললেন,
হামজা কথা শেষ করে হেসে ফেললো পলাশ। তোরে আমার খুব ভাল লাগে হামজা, একদম সফট গ্যাংস্টার তুই। তবে আমার যে পদে দরকার তোর, এটা ভুলবি না। পদে পদে দরকার তোর, এটা ভুলবি না। পলাশের চোখে রঙা ধূসর, ঠিক বিড়ালের মতো জল জল করে। হাসলে কেমন যেন গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে আশেপাশে, চেহারাটা অন্যরকম দেখতে। ভ্রুর মাঝখানে ফাঁকা নেই, জোড়া ভ্রু, খাড়া নাকের ডগায় শুকনো বিভাজনের কারণে নাকটা অদ্ভুত লাগে দেখতে। কথা বলার সময় ঠোঁটে একটা প্যাচ প্যাচ হাসি লেপটে থাকে। সেই হাসি দিয়ে দিনাজপুরের কালোবাজার জমজমাট চলছে পলাশের হাতে। হামজা বেরিয়ে এলো, তার মন অশান্ত হয়ে যাচ্ছে। অস্থির হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে। জয় প্রতিটা কলে গুনে গুনে কেটে দিয়েছে। ফোন ভাইব্রেট হলো হামজার, রিপন কল করেছে। মিনিট চারেকের মতো শুধু বলল উপাস থেকে। হামজা শুনলো, মাথায় রক্ত উঠে গেল। সোজা গাড়িতে উঠলো বাড়ির উদ্দেশ্যে। তরু অসময়ে হামজাকে দেখে চমকালো। হামজা রাগে না, খুব শান্ত মানুষ। রাগলে মানুষ থাকে না, এটাও সত্য। জয় কই? তরু কথা বলল না, মাথা নত তার, হাত পা শিরশির করছে। তরু নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তুললো। হাতের ফোনটা এক আছড়ে চারখণ্ড করলো। বকে উঠল, জানোয়ারের বাচ্চা, বের হয়ে গেছে। বললাম বাইরের পরিস্থিতি খারাপ, বের হোস না। বের হইতে আবার ভার্সিটিতে গিয়ে আগামো করা সারা। তোরা কেউ দেখিসনি বের হয়ে কখন হয়েছে? দেখিসনি? তোরও ঠকঠক করে কেঁপে উঠলো। দৌড়ে এলো সকলে। সবগুলো ভাঙাচোরা এক একবার ভ্যাংরাচোদা, এক একটা নাকে তেল মেরে ঘুমাও। এই শুয়োরের বাচ্চা, আজ বাড়ি আসলে? ডাইনিং টেবিলের উপরে থাকা জগটা এক বাড়িতে মেঝেতে ফেললো। ঝনঝন করে গুঁড়ো হয়ে গেল সেটা। হুমায়ুন পাটোয়ারি এগিয়ে এলেন। কি হয়েছে? খেপছিস কেন? জয় বাচ্চা ছেলে, ওরে নিয়ে এত ভয় পাওয়া লাগবে? কি শুরু করেছিস? তুলি বের হয়ে এলো। তোমার ছেলে কি মানুষ আব্বু? কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল, জয় সেখানে গেছে হয়তো। হামজা তাকালো তুলির দিকে। তুলি চুপ করে গেল। হামজা চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে। চোখ বুজে খেপে যাওয়া গোখরা সাপের মতো ফুসফুস করে শ্বাস নিল নিজেকে শান্ত করতে। সোফার পাশে হাতের ডান সাইডে কাউচের উপর জয়ের হেডফোন পড়ে আছে। সেটা তুলে ছুঁড়ে মারলো শূন্যে। সেটা গিয়ে দেয়ালে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়লো। হুমায়ুন পাটোয়ারি বললেন, তুই শান্ত হো, ওর কিচ্ছু হবে না। দাঁত আটকে বলল হামজা। আব্বু কথা কম বলেন আপনি। তুলি ভেতরে উঠে যা গর্জে উঠল হামজা। তুলি চোখ বুজে ফেললো সেই তীব্র কণ্ঠে, বজ্রকণ্ঠে, তবে নড়ল না। তরুর গা কেঁপে উঠলো অজান্তেই। হাতের লোম দাঁড়িয়ে গেছে, শিউরে উঠলো শরীরটা। বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনাদের কোনো? ফোন লাগান কুত্তার বাচ্চারে, জলদি করেন। ফোন কই আপনার? ফোন কই? হুমায়ুন পাটোয়ারি দৌড়ে গিয়ে ফোন আনলেন। ফোন করলেন জয়কে। জয় দুবার কেটে তিনবারের রিসিভ করেছে। হামজা ফোন কানে ধরতেই মারি পিষলো। বান্দির বাচ্চা, কই মরতে গেছিস? আজ আমার সামনে আসলে তোর রুহু না বের করে নেই আমি। হারামির বাচ্চা, শালা শুয়োর, কতবার নিষেধ করে গেছি আমি তোরে? 5 মিনিটের মধ্যে বাড়িতে না আসলে খুন হয়ে যাবে আমার হাতে। জীবিত পুঁতে রাখবো একদম। কথা কানে চায় না, মাথায় ঢুকে না। সেই মুহূর্তেও ভেতরে ঢুকলো জয়। তার কানের ফোন ধরা তখনও। হামজা ফোন নামিয়ে রেখে এগিয়ে গেল জয়ের দিকে। জয় এক লাফে সোফা টপকে উপাসে গিয়ে দাঁড়ালো। ভাই থামেন বাল, আমি কিন্তু ছোট বাচ্চা না, কাজ ছিল বের হয়েছিলাম। সবার সামনে মারলে বেজ্জতি হবে আমার। হামজা তেরে ধরতে গেল। জয় ছিটকে দাঁড়ালো। আমার কি তোমার বুদা মনে হয়? ওরা আসবে, আমার ক্ষতি করে চলে যাবে, আর আমি পেছন মারা খেয়ে চেগায় পরে থাকবো ওইখানে। হামজা নিয়ন্ত্রণ করতে গিয়েও পারলো না, বিশ্রী ভাষায় বকলো, আর একটা কেস যদি ভরে দেয় তোর পেছন দিয়ে, তারপর? এমনিতেই কি চারিদিকে পেরার অভাব? কিসের সম্মেলনে ডেকে এসেছিস কালকে? আর মাত্র 15 দিন ও নেই নির্বাচনের। ওই সময় তোকে টলাটের করবো নাকি? যা ঝামেলা বেঁধে আছে চারিদিকে, আরও ঝেপে আসছে, সেগুলো টেকেল দেব। তোর ঝন্টু আব্বা তোর নামে কত রকম কেস ফাইল করবে। তোরে ফাঁসি দড়িতে না ওড়নায় ঝোলাই। আমার নির্বাচন চাঙ্গে না মাচাই তুলবে সেই পরিকল্পনা আসছে। ভার্সিটিতে তোর বিপক্ষে আন্দোলন চলছে, নির্বাচনের দিন এগিয়ে আসছে। শুয়োরের বাচ্চা, এইসব এবার ভালো হ। চাপ নিতে আমার ধৈর্য টান লাগছে। সবগুলোর একসাথে কুচি করে কেটে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেব, এরকম কর্ম করে রাখো। তা সামাল দেওয়ার জন্য একা আমি? হুট করে হামজা রুখে গেল জয়ের দিকে। গায়ে হাত লাগার আগেই মাঝখানে তুলি এসে দাঁড়ালো। থাম, রাগ উঠলে পাগল হয়ে যাস। মানুষের চামড়া আছে তোর মাঝে, এই জন্যই তো ভাবি তোকে ঘেন্না করে। হামজা চোখ বুঝলো। তুলি সরে যা সামনে থেকে। তোর গায়ে হাত দিচ্ছি না আমি। বেশিক্ষণ মনে রাখতে পারবো না, তুই মেয়ে মানুষ। ভুলে যা, পারলে ভুলে গিয়ে মার আমায়। ওর শরীর ভালো, তুই ওকে মারতে যাচ্ছিস? তোর আগে নিজেকে দিকে দেখ। সব ভুল উই করে, তোর কোনো ভুল নেই। তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করেছিস কেন? এখন ওরা খেপে গেলে সামাল দেওয়া কষ্ট হচ্ছে। তোর ভাগ জয় কেন নেবে? তুই ক্ষমতার লোভে বহু আগে জানোয়ার হয়ে গেছিস। জয়কেও বানিয়েছিস।